আই লাভ তেতুলিয়া। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। দুপুর এখন 1টা বাজে। তো চা বাগানের মাঝখানে দাঁড়ায় থেকে এখন চা খাচ্ছি। এই বাঁশি দিতে হবে বাংলাদেশে মানুষকে যদি কাউকে বাঁশ দিতে চান। ভাই হ্যালো, হ্যাঁ ভাই আপনাদের টিকিট খোলা। আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে পৌঁছালাম। সান্তাহার থেকে রওনা দিয়েছিলাম সেই রাত 1:30টার সময়। ট্রেন 1.5 ঘন্টা লেট ছিল। আর এখানে পৌঁছালাম ভোর 6টায়। আমি এখন স্টেশনের বাইরে আছি। আর এই যে দেখেন এখানে সবাই হচ্ছে যে যাত্রী যারা আছে ট্রেন থেকে নামছে। এখন এখান থেকে সবাই হয়তো তেতুলিয়া যাবে, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখার এখন হচ্ছে টাইম। আমরা এখানে একটা হোটেল রিজার্ভ করে রাখছিলাম 1 সপ্তাহ আগে। এই হোটেলে এখন যাব। হোটেল থেকে তারপরে ফ্রেশ হয়ে সেখান থেকে আমরা তেতুলিয়া যাব। আর এই যে আমার পিছনে হচ্ছে যে পাবলিক টয়লেট দেখা যাচ্ছে, একটা ভিআইপি পাবলিক টয়লেট। তো আপনারা যারা হোটেল নেবেন না তারা এখানে এসে ফ্রেশ হতে পারেন আর কি। তো আমরা এখন হচ্ছে হোটেলে যাব। হোটেলে যেয়ে দেখা হচ্ছে। হাই বলো। আমরা এখন একটা অটো রিজার্ভ করলাম। এই অটো নিয়ে এখন আমরা যাচ্ছি হোটেলে। পঞ্চগড় 0 পয়েন্ট বলে। ওই 0 পয়েন্ট থেকে একটু সামনে হচ্ছে আমাদের হোটেল, এবি স্কোয়ার হোটেল। তো আপনারা এখান থেকে ভ্যানেও যাইতে পারেন, অথবা হচ্ছে আপনারা এরকম অটো রিক্সা নিতে পারেন। ভাড়া হয়তো 30 থেকে 40 টাকা নেবে। আর অবশ্যই শীতের কাপড় নিয়ে আসতে হবে, কারণ খুবই ঠান্ডা। আমরা ট্রেনের মধ্যে কিন্তু চাদর গায়ে দিয়ে এসেছি, এবং যারা যাত্রী ছিলেন মানে শীতের কাপড় নিয়ে আসেননি তারা কিন্তু একটু কষ্ট পেয়েছেন শীতে, আমরা এটা দেখলাম। তো অবশ্যই শীতের প্রস্তুতি নিয়ে হচ্ছে অবশ্যই আসবেন। বিশেষ করে সকালবেলায় কিন্তু ট্রেনের মধ্যে খুব ঠান্ডা, এবং এই যে আমরা এখন অটোতে উঠেছি এখানেও কিন্তু বাতাসটা খুব ঠান্ডা। আর পঞ্চগড়ে মনে হচ্ছে একটু শীত বেশি। আমরা বগুড়া থেকে আসছি, কিন্তু মনে হচ্ছে পঞ্চগড়ে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা একটু কম আর কি। পঞ্চগড়ে আমরা হোটেলে ছিলাম, হোটেলটির নাম ছিল এবি স্কয়ার হোটেল। স্বল্প বাজেটের মধ্যে এটি একটি মানসম্মত হোটেল বলে আমার মনে হয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম। খুবই ছোট এবং সিমসাম রুম। এটা হচ্ছে ফ্যামিলি কাপল রুম। এটা ভাড়া হচ্ছে 1200 টাকা সিজন। আনসিজনে আসলে হয়তো এটা আর একটু কমে পাওয়া যাবে, 800 বা 1000 টাকা পাওয়া যাবে। এটা কিন্তু এসি রুম এবং ফ্যানেরও ব্যবস্থা আছে, কোনো টিভি নাই। আর হচ্ছে যে এখানে একটা আয়না আছে, দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জানালা আছে, এবং জানালা দিয়ে হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে, এবং বাইরের যে পরিবেশ সেটা দেখা যাচ্ছে। আবার আপনি যদি মনে হয় যে পর্দা দিয়ে রাখবেন, পর্দাও আছে জানলায়, পর্দা দিয়ে রাখতে পারেন। মোটামুটি ভালোই মফস্বল শহর হিসেবে। এবং সুন্দর একটা বসার চেয়ার আছে। চেয়ারটা কি ইউনিক, মানে নতুন ধরনের চেয়ার, ইউনিক চেয়ার। সব 6টার সময় আমরা পঞ্চগড়ে পৌঁছেই চলে গিয়েছিলাম বিখ্যাত মৌচাক হোটেলে। এখানে সকালের নাস্তা হিসাবে আমরা নিয়েছিলাম খিচুড়ি এবং ডিম ভাজি, এবং সাথে ছিল ডাউল। তো খিচুড়ি এবং ডিম ভাজি আমাদের কাছে অসম্ভব সুস্বাদু মনে হয়েছে।
সকালে নাস্তা শেষ করেই মৌচাক হোটেলের সামনে থেকেই আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী বাসে উঠে পড়লাম। এই যে আমরা এখন একটা ভ্যান ভাড়া করেছি 10 টাকা দিয়ে, পার হেড যাচ্ছি হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো, যেখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দেখার টাইম পার হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালে অথবা বিকালে, দুপুরেও দেখা যায় না। কিন্তু আমরা এমনি যেহেতু ডাক বাংলোটা অনেক বিখ্যাত, অনেক নাম শুনছি, এই জন্য এখন ডাক বাংলোতে যাচ্ছি এই যে ভ্যানে করে। আর চাষা কিন্তু সবগুলা স্পট ঘুরে দেখাবে। কটা স্পট চাষা? 4টা। আই লাভ তেঁতুলিয়া দেখাবেন না? আই লাভ তেঁতুলিয়া, বড় বিলা, তারপরে আপনার যে পাথর তুলে কোথায় জানি না, তো সব মিলে চাচা 200 টাকা বলেছে আর কি। 300 টাকা চেয়েছিলেন, এরকমই আর কি। সবাই এরকম একটু বেশি চায়, কিন্তু পরে 200 টাকা দিয়ে সবাই ঘোরায়। তো এখানকার মানুষজন অনেক ভালো আর কি, হ্যাঁ, ব্যবহার খুব ভালো, সৌহার্দ্যপূর্ণ। তারা টুরিস্ট, তাদের সাথে খুব ভালো ব্যবহার করে। আর আসল কথা হচ্ছে যে জায়গাটা খুব নিরিবিলি, হ্যাঁ, মনে হচ্ছে খুব একদম গ্রামীণ পরিবেশ। যারা একটু শহরের জায়গা থেকে আসবেন তাদের ভালো লাগবে। তো আমরা ভ্যানে করে যাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর ঠান্ডা লাগছে না? কেমন লাগছে? ঠান্ডা না গরম? ঠান্ডা লাগছে না গরম লাগছে? একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, আমরা মনে হয় যে তেঁতুলিয়া ডাক বাংলোতে চলে এসেছি। প্রবেশ করতেই আমাদের সামনে পড়লো একটি ওয়াচ টাওয়ার। রায়ান ওয়াচ টাওয়ারটি দেখে লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করলো। এই ওয়াচ টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, কিন্তু আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা ওয়াচ টাওয়ার হতে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখতে পাইনি, তবে ঝাপসা ঝাপসা দেখতে পেয়েছি। আমরা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু ক্যামেরায় এটা বোঝা যাচ্ছে না, মানে অস্পষ্ট, কিন্তু আমরা দেখেছি, দেখা যাচ্ছে এখনো। কিন্তু ক্যামেরার লেন্সে, বিশেষ করে এই গোপ্রোর ক্যামেরার লেন্সে এটা আসছে না আর কি। আর হচ্ছে যে আমরা এখন যে যাচ্ছি এখন শিলিগুড়ি ব্রিজ দেখতে। তো শিলিগুড়ি ব্রিজ আসলে ওটা একটা বাঁধ, ওটা ব্রিজ বলে, কিন্তু এটা আসলে একটা বাঁধ। এবং আই লাভ তেঁতুলিয়া। তো আই লাভ তেঁতুলিয়া একটা স্পট, আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন। রাস্তার পাশেই, ডাক বাংলো থেকে 2 মিনিটের রাস্তা, সুন্দর। এটা হচ্ছে মহানন্দা নদী। আর মহানন্দা নদীতে এখন শীতকালে পানি থাকে না, গরমকালে এবং বর্ষাকালে পানি থাকে। আর এখন পাথর উত্তোলন করতেছে আর কি। আর হচ্ছে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রোদের কারণে আপনাদের দেখাতে পারতেছি না। আর এখন আপনাদের দেখাবো বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সীমানা পিলার, বর্ডার, সেটা হচ্ছে বাংলাদেশে। এই নদীটা ইন্ডিয়ার, কিন্তু আমাদের বাংলাদেশের লোক, এরা একটা সময় দেয়া থাকে 1টা-2টা পর্যন্ত, বেলা 1টা-2টা পর্যন্ত এরা হচ্ছে ইয়ে তুলে, পাথর তুলে আর কি। এটা ইন্ডিয়ার সীমানা, তো এইদিকে না যাওয়াই উচিত। আর ওই যে শিলিগুড়ি ব্রিজ সামনে দেখতে পাচ্ছেন, এবং ওইটা কিন্তু ওর উপর দিয়ে গাড়ি চলাচল করছে, ওটা কিন্তু ইন্ডিয়ার রাস্তা, ইন্ডিয়ার রোড আর কি। আর এইদিকে বাংলাদেশ। আর আমরা দূরে দেখতে পাচ্ছি বিডিআর ক্যাম্প, ওই যে ওখানে বিডিআর বসে আছে, হ্যাঁ, বিডিআর দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। আর হচ্ছে যে
ওই চা বাগান ওপারে যেটা দেখতে পাচ্ছেন ওইটা ইন্ডিয়ার চা বাগান। আচ্ছা, এই নদীটা কি পুরাই ইন্ডিয়ার? তো এখানে হচ্ছে প্রচুর পাথর উত্তোলন করা হয় এবং এই পাথর গুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসে মূলত। ইন্ডিয়ার এই বর্ডার বাঁধের পানি যখন ছেড়ে যায় তখন পাথর বেশি আসে। এখানে কিছু দোকানপাট আছে, খোলামেলা জায়গা, চাটা বিক্রি হয় সব জায়গাতেই। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো ঝাপসা, তো কাঞ্চনজঙ্ঘা আজকে সারাদিন সকাল থেকে দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে। তবে আর কাঞ্চনজঙ্ঘা নাকি সব জায়গা থেকেই দেখা যায়, ধানক্ষেত থেকেও দেখা যায়, মানে যেদিন দেখা যায় আর কি। আমাদের ভাগ্য ভালো, আমরা দেখতে পাচ্ছি সারাদিনই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজকে দর্শকরা কাঞ্চনজঙ্ঘা দেখছে এবং এটা সকালের টাইমে এবং বিকালের টাইমে বেশি স্পষ্ট এবং সুন্দর দেখা যায়, ভালো দেখা যায় আর কি। টুরিস্ট স্পট একটা নদী। আমাদের বাংলাদেশের টুরিস্টদের কার্যক্রম খুবই দুঃখজনক। এখানে চায়ের কাপ থেকে শুরু করে ঝালমুড়ির কাগজ, প্লাস্টিক, পানির বোতল একদম ডাস্টবিন বানায় ফেলছে। আপনি যে দূর থেকে আসবেন, এসে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু আপনার সামনে হচ্ছে এরকম ডাস্টবিন, এবং এটা কিন্তু আমরাই বানাইছি। এবং এটা নিয়ে এখানকার যারা স্থানীয় প্রশাসন, তাদের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। সেখানে বিভিন্ন ধরনের চা বিক্রি হচ্ছে, নর্মাল টি, গ্রিন টি, গুঁড়া টি। এর 100 থেকে 300 টাকার মধ্যে আর কি সব কিছুর দাম এখানে, চায়ের দাম। এগুলো সবই পঞ্চগড়ের চা। তবে আমরা আরেকটা দোকানের দাম শুনেছি, সেখানে একটু কম বলেছে, এখানে একটু ভাই বেশি বলছে, দামাদামি করতে হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হলুদ বাঁশ দেখতে। বাঁশ তো অনেক দেখেছেন জীবনে, তো এখন আপনাদেরকে হলুদ বাঁশ, এবং সেই বাঁশ নাকি বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র এই তেঁতুলিয়াতেই এবং ওই জায়গাটাতেই পাওয়া যায়। এবং এই বাঁশটা নাকি কেউ বলে যে বান্দরবান থেকে নিয়ে আসছে, কেউ বলে এটা নেপাল থেকে নিয়ে আসছে, নেপালি বাঁশ, কেউ বলে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। একজন আর্মি ছিলেন, এই আর্মি সদস্য হচ্ছে ওই গ্রামের বাসিন্দা, উনি এই বাঁশ নিয়ে এসে রোপণ করেছেন, এবং সেই বাঁশ হচ্ছে ওখানে এখন দর্শনীয় বিষয় হয়ে উঠেছে। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে হলুদ যে বাঁশ, এই বাঁশে কিন্তু সবাই নিজের মোবাইল নাম্বার আর নাম লিখে রেখে গেছে। এতে কি লাভ আমি জানি না, আমিও চেষ্টা করবো আমার নাম আর মোবাইল নাম্বার লিখে দিয়ে আসতে। তো হলুদ বাঁশের কাছে যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, হলুদ বাঁশ, এবং এখানে হলুদ বাঁশের নিজের নাম লিখতে চেয়েছিলাম, কিন্তু নাম লেখার জায়গা নাই। মানে নাম লিখতে হলে আরো উপরে উঠতে হবে, অত উপরে কিভাবে উঠবো? সবাই নিজের নাম, মোবাইল নাম্বার লিখে রেখে গেছে। এতে কি ফায়দা হবে আমি জানি না। এবং সবার ভালোবাসা প্রকাশ পাইছে আর কি হলুদ বাঁশের মধ্যে। হলুদ বাঁশ না থাকলে কি হতো? এই হলুদ বাঁশ দেখলাম, আপনারাও দেখলেন। এখন এটা দেখার জন্য এত দূর আসবেন কি না এটা আপনাদের বিষয়, কারণ এইদিকে আবার বাঁশ আছে দেখেন, এগুলো কিন্তু আরো অনেক মোটা বাঁশ। এই বাঁশগুলো কিন্তু আরো মোটা, মনে হচ্ছে যে যমুনা সেতুর পিলার। মানে এটাই এক হাত দিয়ে জড়ায় ধরা যাবে না। মানে আমি তো 5 ফিট 11 ইঞ্চি, কিন্তু আমার 2-3 বাহু লাগবে আর কি একটা বাঁশ জড়ায় ধরতে আর কি। এবং খুবই ঠান্ডা। তো আমার কাছে মনে হচ্ছে হলুদ বাঁশ দেখবেন, সাথে মোটা বাঁশও দেখেন। হলুদ বাঁশে লেখার জায়গা নাই, এখন সবাই মোটা বাঁশে লিখতেছে। দেখছেন কত মোটা? এই যে আমার চাচা আরো মোটা বাঁশ দেখাবে। মানে যদি কাউকে বাঁশ দিতে হয় তাহলে এই ধরনের বাঁশই দেওয়া লাগবে, বুঝছেন? এই যে বাঁশটা দেখেন, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মানে এটা আমার এক মানুষ সমান মোটা। এই বাঁশই দিতে হবে বাংলাদেশে মানুষকে, যদি কাউকে বাঁশ দিতে চান। সিম্পল বাঁশ দিয়ে লাভ নেই। ওই যে দেখেন, ওই যে 12 মাস লেখা আমার এই কলম দিয়া। দেখেন কলমটা দেন। এই যে কলমটা আমার।
এই যে আমার এই যে চাচার কলম দিয়ে এখন আমার নাম লিখবো, আমার নাম কিন্তু সফল। হ্যাঁ, এই যে SOFOL। আচ্ছা, এখন আমরা যাচ্ছি বড়বিল্লা টি স্টেট। এটার চা বাগান এবং সেখানে একটা দোকান আছে, সেখানে 30 রকমের চা পাওয়া যায় খুব স্বল্প মূল্যে, 10 টাকা কাপ। তো আমরা সেখানে যাচ্ছি, সেখানে আমরা আমাদের চাচাকে নিয়ে চা খাবো এবং হচ্ছে যে কয়েক ধরনের চা টেস্ট করে দেখবো কেমন আসলে খেতে চাগুলো। তো আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বাড়ির আনাচে কানাচে আমরা যেমন ফুলের বাগান করি, এরা তোমার চায়ের বাগান করে। দেখেন এই যে এটা কিন্তু চায়ের বাগান। হ্যাঁ, এটা কিন্তু একটা সমতল জায়গা। এটা একটা মানে কি বলবো, অবাক করা বিষয় যে সমতলে চা বাগান পঞ্চগড়, এবং এটা কিন্তু বাংলাদেশের চা উৎপাদনের তৃতীয়। চা গাছ লাগাইছে মনে হচ্ছে, আর যেদিকে তাকাই শুধু চা বাগান, যেদিকে শুধু চা বাগান চা বাগান চা বাগান চা বাগান, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। দুটি পাতা একটি করি, আমরা দুটি পাতা একটি করি ছোটবেলায় অনেক পড়েছি, কিন্তু নিজের চোখেই প্রথম দেখলাম যে চা গাছ কেমন হয়। হ্যাঁ, এটা হচ্ছে আসলে চা গাছ। চা গাছ কিন্তু আমি মনে করতাম যে খুব পাতলা বা হালকা ধরনের হয় মনে হয়, কিন্তু আসলে কিন্তু এটা খুবই শক্তপোক্ত গাছ মনে হচ্ছে, ঝাড়ের মানে ঝোপের মতো গাছ। এবং এটা মনে হয় জীবনে একবার লাগালেই মানে এটা 100 বছর এই চা উৎপাদন হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব প্রফিটেবল একটা বিজনেস। ওই যে চায়ের গাছ দেখেন, চায়ের গাছ মরা গাছ আর কি, শুকাই গেছে বোধহয়, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। মানে নতুন জায়গায় আসলে নতুন কিছু দেখলেই চোখের শান্তি। এই যে এখানে দেখেন চা গাছে পানি দিচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে যে চা গাছে পানি দিচ্ছে, এবং এই চা গাছগুলা কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ, দেখেন এই চা গাছগুলা কিন্তু অনেক বড়, এবং এই চা গাছে কিন্তু সেবা যত্ন করতে হয় ভালোই। একটু আগে দেখলাম বীজ দিচ্ছে, এখন আবার দেখলাম পানি দিচ্ছে। এবং এই আমার চারপাশে পুরোটাই হচ্ছে চা বাগান। এই পুরোটাই যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। তো এটা হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম চা উৎপাদন কেন্দ্র, তেঁতুলিয়া, পঞ্চগড় তেঁতুলিয়া। তো চা গাছ আমি জীবনে প্রথম দেখছি, এর আগে আমি কখনো চা গাছ দেখিনি। এটা হচ্ছে সেই চা আমরা যেটা প্রতিদিন সকালে বা আমাদের অবসাদে যে জিনিস না থাকলে আমাদের আসলে সময়টা কাটে না, সেই হচ্ছে চা গাছ। মনে হচ্ছে যে কষ্ট করে জার্নি করে আসাটা সফল হয়েছে। এখানে এক ভাই চা গাছে পানি দিচ্ছে। ভাই, চা পাতা তুলে কখন? 42 দিন পর পর তোলা হয়। আচ্ছা, নতুন জিনিস জানলাম যে 42 দিন পর পর এই চা পাতা তোলা হয়। তো এখন কতদিন বাকি আছে ভাই? আচ্ছা, এখনো 2 সপ্তাহ পরে হচ্ছে এই চা পাতা তোলা হবে। তো চা পাতা তোলার সিস্টেমটা কি হচ্ছে একটু দেখাতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু এখন চা পাতা তোলার সময় না, তো দেখাতে পারছি না। ভাই, আপনি কি দেখাতে পারবেন যে কোন পাতাটা আসলে তুলে? আচ্ছা, এগুলো এই মানে ছোট বড় সব পাতায় তোলা যাবে? ও, তো এখন আর হাত দিয়ে তুলেন না, এখন কাঁচি দিয়ে কেটে তোলা হয়। আচ্ছা, এই চা পাতা এখন আর ওই 2টি পাতায় 1টি করে 3টা পাতা করে তোলে না, এখন হচ্ছে কাঁচি দিয়ে কেটে একবারে হচ্ছে অনেকগুলো করে পাতা তোলা হয়, মানে ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম আর কি। তো এটা কি ভাই হচ্ছে যে বড়বিল্লা টি স্টেটের পুরোটাই এটা? মালিক আলাদা? ও আচ্ছা, মানে আমরা যেমন আমাদের এলাকাগুলোতে আমরা যেমন জমিতে ধান চাষ করি বা গম চাষ করি, আমাদের যারা গ্রামে থাকেন এনারা এরকম নিজেদের জমিতে চা চাষ করেন আর কি। কারণ এখানকার মাটি হচ্ছে চায়ের জন্য খুবই উপযুক্ত, এবং এখানে চায়ের মান ভালো হয়, যেটা
এবং বিদেশে খুব সমাদৃত। তো এই হচ্ছে চা বাগান। তো বন্ধুরা, আমি এখন একটা চা পাতা যে ওনার অনুমতি নিয়ে একটা ছিঁড়েছি, এখন এটা মুখে দিয়ে দেখি, এটা নাকি খুব তিতা লাগে খাইতে। তো একটু দেখি এখন, বিসমিল্লাহ বলে। ওরে আল্লাহ, এটা ব্যাপক তিতা রে ভাই, এই জন্য চায়ে চিনি দিয়ে খাইতে হয়। হ্যাঁ, তা কিন্তু খুবই তিতা। তো যারা এটা প্রসেসিং করে এত সুন্দর জিনিস বানায় তাদেরকে থ্যাংক ইউ, কারণ এত তিতা জিনিস কিন্তু আমরা খেতে পারবো না। তো আপনাদের থ্যাংক ইউ, আপনারা ভালো ভালো করে চা বানান আর আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করেন। চলেন আমরা এখন যে চা খাই। তা আমরা এখন বড়বিল্লা চায়ের দোকানের সামনে এসেছি। তো এটা বড়বিল্লা বলার কারণ হচ্ছে যেখানে একটা বড় দিঘির মতো আছে বা বিলের মতো আছে যদি বলি, এবং এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে বড়বিল্লা। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই দিঘি, যার কারণে এই জায়গাটার নাম হচ্ছে বড়বিল্লা। এবং একদিকে দিঘি এবং আরেক দিকে চা বাগান। এই যে পিছনে চা বাগান, মানে এটা শুধু এদিকে না, সব দিকেই চা বাগান। আর জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আগে এরকম ছিল কিনা কোনো ভিডিওতে আমি দেখিনি। তো এখন যেহেতু এখানে একটু টুরিস্ট সমাগম বেশি হয়, এই কারণে একটু ডেকোরেশন করা হয়েছে জায়গাটাতে। তো এই দোকানে নাকি 30 ধরনের চা পাওয়া যায়। তো আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে কত ধরনের চা এখানে পাওয়া যায়। হাফিজুল ইসলাম ভাই, তো আজকে নিজে এখানে এসে হাজির হলাম। তো ভাইয়ের হচ্ছে কাঁচা পাতা চা মনে হয় খুব বিখ্যাত। এই যে আমাদের হাফিজুল ইসলাম হাফিজ ভাই, উনি কাঁচা পাতার চা বানাচ্ছেন। ভাই, কাঁচা পাতার চা কেন ভাই এটা বলেন? গাছ থেকে পাতাটা মানে সবুজ পাতাটাকে তুলে আনে, আচ্ছা, এরপরে হাতে কিছু কাজ আছে যেটা কথা বলা যাবে না আর কি। ওই হাতের কাজটা শেষ করে দিয়ে আমি মানে চাটা তৈরি করতে হয়। আর আপনিও ইচ্ছা করলে এই পাতা থেকে বাসায় বসে চা বানাতে পারবেন, যদি আপনার কাছে চা গাছের চারা থাকে বা চা গাছ থাকে, সেই নিয়ে আমি বলে দিতে পারবো। আপনি এর মধ্যে নাকি আরো অনেক ধরনের মশলা দেন? হ্যাঁ, এটার মধ্যে আর কিছু মশলা দেওয়া থাকবে বা মশলা দেওয়া আছে, আবার কি উপরে একটা মশলা দেবো চাটার স্বাদ বৃদ্ধির জন্য। আর আপনার দোকানে নাকি মানে 20-30 হাজার টাকার দামের চাও নাকি পাওয়া যায়? হ্যাঁ, এখন বর্তমানে 16,000 টাকা চা আছে আমার কাছে। হোয়াইট টি আছে, গোল্ডেন টি আছে এবং কি দার্জিলিং টি আছে। জি, আর আমার দোকান খোলার টাইম হলো ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। আচ্ছা, আর কেউ যদি থাকতে চান আমাদের এখানে, রাত্রে যাপন করতে চান, তাহলে স্কোয়ার আবাসিক, তেঁতুলিয়া স্কোয়ার আবাসিক এই বাগান মালিকেরই আছে, সেখানে থাকতে পারবেন, আমার সাথে যোগাযোগ করলে হবে। আচ্ছা, হাফিজুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তেঁতুলিয়া স্কোয়ারে আমি কিন্তু অগ্রিম বুকিং দিয়েও সিট পাইনি, কারণ এখন সিজন চলতেছে, এই জন্য আমাকে পঞ্চগড়ে থাকতে হয়েছে। তো আমরা এখন হচ্ছে এই যে কাঁচা পাতা চা, যেটা খুবই বিখ্যাত, সারা বাংলাদেশের মানুষের কাঁচা পাতা চা খাওয়ার জন্যই কিন্তু মূলত পঞ্চগড়ে আসে, কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে, কাঁচা পাতা চা খাইতে আসে। তো আমরা এই কাঁচা পাতা চা একটা ট্রাই করে দেখি যে আসলে এর মধ্যে কি আছে। একটু তো আলাদা হবেই, আমরা বাসা বাড়িতে যে চা খাই ঠিক তার মতো নয়, একটু ডিফারেন্স আছে। চায়ের একটা ফ্লেভার আছে আলাদা, ঘ্রাণ আছে একটা আলাদা। এখন চা বাগানে, তো চা বাগানের মাঝখানে দাঁড়ায় থেকে এখন চা খাচ্ছি। তো সুন্দর ফিলিংস, তবে একটু রোদ আর কি, রোদের মধ্যে দাঁড়ায় খাচ্ছি। ও সেই ফিলিংস, মানে আমার পঞ্চগড়ে আসা সার্থক। একদম কাঁচা পাতা চা এবং কাঁচা পাতা চা গাছের সাথে। আসলে আপনারা কোনো জায়গায় ভ্রমণে গেলে আনন্দটা নিজেদেরকেই উপভোগ করে নিতে হবে। অনেকে এসে বলবে এখানে কিছু নেই, শুধু চা গাছ, কি কাঁচা পাতা চা খান, কি কাঞ্চনজঙ্ঘা দেখেন এত দূর জার্নি করে এসে। আসলে আমি বলবো যে বিষয়টা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে, আপনি কিভাবে
একটা জিনিস দেখছেন সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করে। আমরা বাংলা বান্ধা 0 পয়েন্টে আসলাম, কিন্তু ওখানে যেতে দিচ্ছে না, শনিবার ছাড়া যেতে দেয় না। আর এখানে শনিবারে হচ্ছে বিকালে প্যারেড হয়, 2 দেশের সেনা সদস্যরা প্যারেড করেন, কিন্তু সপ্তাহে অন্যান্য দিন এখান থেকে দূর থেকে দেখতে হবে। এখানে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে এবং 0 দেখা যাচ্ছে, এটাই 0 পয়েন্ট। এবং হচ্ছে যে সীমানা, কাছে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু কাছে যেতে পারলাম না। আমার পিছনে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার অংশ, আর হচ্ছে যে এটা হাতের বাম সাইডে, হাতের ডান সাইডের যে অংশটা দেখা যাচ্ছে জমিগুলো, ওগুলো বাংলাদেশের অংশ। তো এই মাঝখানে হচ্ছে এই রাস্তাটা, আর এই রাস্তাটা শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশের শেষ রাস্তা। এই 0তেই রাস্তাটা শেষ হয়ে গেছে, বাংলাদেশের সীমানা শেষ। আমরা হচ্ছে বাংলা বান্ধা 0 পয়েন্ট থেকে আবার চলে যাচ্ছি এখন তেঁতুলিয়ায়। ওখানে হচ্ছে আমরা বাংলা হোটেল নামে একটা হোটেল আছে, ওখানে খাওয়া দাওয়া করবো। আর বিকাল বেলায় কাঞ্চনজঙ্ঘা নাকি আরো স্পষ্ট দেখা যায়, তো বিকাল বেলা পর্যন্ত একটু অপেক্ষা করতে চাচ্ছি যে ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখায়। তবে সত্যি কথা বলতে আপনার তেঁতুলিয়া থেকে বাংলা বান্ধা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা 17 কিলোমিটার, এবং 17 কিলোমিটার এই রাস্তার আসার সময় কাঞ্চনজঙ্ঘা যে রূপটা দেখা যায়, এটা ডাকবাংলো বা হচ্ছে শিলিগুড়ি ব্রিজের যে স্পট সেখান থেকে দেখা যায় না। তো এটা আমরা আবিষ্কার করলাম আজকে, যে বাসে যখন আমরা আসলাম, আসতে আসতে আমরা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম এবং তার এত বড় দৈর্ঘ্য নিয়ে দেখলাম, যেটা ডাকবাংলো থেকে অথবা শিলিগুড়ি থেকে ব্রিজ থেকে এটা দেখা এটা কখনোই সম্ভব হতো না। তো দর্শক, কাঞ্চনজঙ্ঘাটা আসলে এই যে আমি 0 পয়েন্টের কাছেই দাঁড়ায় আছি, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। দুপুর এখন 1টা বাজে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরা। গাছটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিখ্যাত তেঁতুল গাছ। অনেক পুরাতন বা প্রাচীন একটা গাছ। এই তেঁতুল গাছের নাম অনুসারেই আসলে এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলিয়া। তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড অথবা ভ্যান স্ট্যান্ড বলা যায়, এবং এখান থেকে আপনারা 200 টাকা বা 300 টাকা দিয়ে ভ্যান বা অটো রিজার্ভ করে এখানকার যে 4টা স্পট আছে, এই স্পটগুলো হচ্ছে ঘুরে আসতে পারেন। আছে যে তেঁতুলিয়ার বিখ্যাত বাংলা হোটেল, এখানে এখন খেতে বসবো। তো এখানকার আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং কোনটার কত দাম শেয়ার করব, এবং খেতে কেমন আছে সেটা শেয়ার করব। 40 টাকা বাটি 5 পিস থাকবে। আর এটা হলো মাছ 80 টাকা পিস। এটা হলো হাঁসের মাংস 4-5 পিস থাকবে 160 টাকা বাটি। এটা হলো পাকিস্তানি মুরগি 120 টাকা। এটা হলো কলিজা ভুনা 180 টাকা প্লেট। এই যে আমাদের ভর্তার প্যাকেজটা দেখতেছেন, ওইটা কলিজা অনেকগুলো থাকবে, এখানে ছোট ছোট পিস বাটি আর কি। ভর্তার প্যাকেজ এটা কত করে? এটা হলো 1 প্লেট 20 টাকা। 20 টাকা, হ্যাঁ, মানে এখানে 6 আইটেম আছে, মিলে 20 টাকা। আর এটা হলো খাসির মাংস, এই যে এটা 150 টাকা পিস, 1 পিস। আর এই যে আমাদের ভর্তার আইটেম আছে, এই যে এটা হলো বাদাম কালো জিরা ভর্তা, এই যে হ্যাঁ ডাল আছে। আর এই যে আপনাদের খিচুড়ি হলো 30 টাকা প্লেট হ্যাঁ সকালের জন্য। আর এটা হলো ভাত 15 টাকা প্লেট, ভাজি 15 টাকা প্লেট। বেগুন ভর্তা কত করে বললেন? বেগুন ভর্তা মানে একজনের জন্য একটু বেশি করে খাইলে 10 টাকা। 10 টাকা প্লেট বেগুন ভর্তা। আর এটা হচ্ছে সেট মেনু, মানে 1 প্লেট মানে সম্পূর্ণ এই আইটেম দেখতেছেন, মানে এখানে সম্পূর্ণ প্লেটটা 20 টাকা। 20 টাকা। কটা ভর্তা আছে এখানে? 6 আইটেম আছে। 6টা আইটেম। কি কি ভর্তা আছে একটু বলেন তো? এটা হলো কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা, কচু শাক, আলু ভর্তা, মরিচ পেঁয়াজ মাখা, বেগুন ভর্তা। ঠিক আছে। আমরা হচ্ছে যে বাংলা হোটেলে খেতে বসেছি, আর এখানে যে এদের স্পেশাল একটা সেট মেনু আছে ভর্তা।
তো এই যে সেট মেনু, এটা 6টা আইটেম আছে, এখানে 20 টাকা দাম, খুবই রিজনেবল মনে হলো আমার কাছে। আর এখানে যে গরুর কালো ভুনা 180 টাকা, আর লাল ভুনা হচ্ছে 140 টাকা বাটি, এই 6-7 পিস আছে। আর এখানে হচ্ছে ভাত 15 টাকা প্লেট, মোটামুটি আছে আর কি, ভালোই। আর এই ভাজিটা কত করে বললেন? 15 টাকা হচ্ছে আলু ভাজি আর সবজি। আর ডাউল কত ফ্রি? ডাউল কি ফ্রি না? 5 টাকা হচ্ছে ডাউলের দাম। তো এটা এই হোটেলটা খুবই বিখ্যাত, এই তেঁতুল গাছের পাশে এই হোটেলটা, বাংলা হোটেল। তো আমরা একটু খেয়ে দেখি কেমন, তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তেঁতুলিয়ার বিখ্যাত মানে বিভিন্ন ধরনের চা আপনারা দেখতে পাচ্ছেন। এটা নাকি 10,000 টাকা কেজি, মানে এটা তো সোনার মতো দামি। এখানে এই চায়ের ফুল নাকি এগুলো? চায়ের ফুল। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের এবং ভ্যারাইটি চা আছে। যেহেতু পঞ্চগড় চায়ের দেশ, এইগুলো কিন্তু লোকালি পাওয়া যায় না, এগুলো পঞ্চগড়ে আসলেই হয়তো আপনারা দেখতে পাবেন। এরকম অনেক দোকান আছে এই তেঁতুলিয়ায়, আপনারা এখান থেকে দেখে শুনে প্রয়োজন মতো হচ্ছে চা কিনে নিতে পারেন। আপনারা অবশ্য টেনশন নেওয়ার কিছু নাই, যদি এই এত দামি চা কিনতে চান তাহলে এরকম ছোট ছোট প্যাকেট করে আসছে। এখানে 10 গ্রাম আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু অনেক। আমার কাছে মনে হয় 2-1টা করে পাতা দিয়ে একটা করে চা বানানো যাবে। এবং এই 100 টাকা, এবং এখান থেকে প্রায় 25 কাপ চা বানানো যাবে ভাইয়া বলছেন। এটা বানানোর প্রসেস কি সেম, মানে গরম পানির মধ্যে দিলেই হবে? আচ্ছা আচ্ছা, পানিতে এটা মানে আমরা যেভাবে চা বানাই সেম পানি ফুটিয়ে এটা পাতা ছেড়ে দিলে চা হয়ে যাবে। চায় কালার আসবে কি সেম কালার না? আচ্ছা, এটা কালার ঠিক আসবে না, কিন্তু ফ্লেভার মনে হয় একটু আলাদা ধরনের হবে। ব্ল্যাক টি গিফট বক্স, এগুলো 120 টাকা করে দাম, 200 গ্রাম। খুব ইউনিক প্যাকেট করেছে কিন্তু, এবং এটা কিন্তু যে কাউকে দিলে খুশি হবে। পঞ্চগড় থেকে আসছে, আমাদের এটা গিফট করেছে। আমাদের পঞ্চগড় ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা দেখতে গিয়েছিলাম মির্জাপুর শাহী মসজিদ। মসজিদটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত, বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। মির্জাপুর শাহী মসজিদের পাশেই রয়েছে আটোয়ারী ইমামবাড়া নামক আরো একটি প্রত্নতাত্ত্বিক স্থান। শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ এই ইমামবাড়া বর্তমানে অব্যবহার্য ও পরিত্যক্ত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত একটি পুরাকীর্তি। আটোয়ারী ইমামবাড়াটি একটি প্রাচীন আয়তাকার ইমামবাড়া। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে, কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা, যার পর রয়েছে খিলান স্তম্ভ। ইমামবাড়াটি এক গম্বুজ বিশিষ্ট, এটি লাল ইটের তৈরি। চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা, যা প্রশস্ত ও অনুচ্চ ইটের দেয়াল দিয়ে ঘেরা। পূর্ব দিকে রয়েছে প্রবেশ তোরণ। এখানেই সংলগ্ন স্থানে অনেকগুলি কবর আছে, কবরগুলি বাঁধানো। পিছনে ওয়েট করতেছে পঞ্চগড় এক্সপ্রেস। এটা হচ্ছে 12টা 20-এর ট্রেন, ঢাকা পঞ্চগড় থেকে ঢাকা যায়। আমরা সান্তাহার নামবো। তো আমাদের 2 দিনের ট্যুর এখানে শেষ হলো। আমাদের এবারকার ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।